আপনার একটা বড় দলকে নিষিদ্ধ রেখে ইউনূসে নিষিদ্ধ করলো কার্যক্রম, সেটা নিষিদ্ধ রেখে তারপরে আবার দলীয় সরকার ক্ষমতা এসে সেটাকে আবার ওটা পাকাপোক্ত করে রেখে দিয়ে রাজনীতি করতেছে। আমলাতন্ত্র দলীয়করণ শুরু করেছেন বেগম জিয়া প্রথম 92। আর কোটার জন্য আন্দোলন করেছে, কিন্তু নিজেরা তো কোটা তুলেছে বা রেখেছে বা রাখে নাই, কিছুই করলো। ওয়াশিং মেশিন চায়, ডিশ ওয়াশার চায়, গাড়ি চায়, অফিস চায়। কোনটা ক্ষমতা আগে না আদর্শ আগে? যদি ইসলামের কথা বলেন তাহলে ইসলামে কিন্তু ক্ষমতা আগে ছিল না, আদর্শ আগে ছিল। 2003 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল। তো আমি বলছিলাম যে ওই সময় দুইজনকেই সেনারা মেরেছে, সে বিপদগামী হোক যাই হোক, কিন্তু একজনের বেলায় বলা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরেকজনের বেলায় প্রয়াত শেখ মুজিবুর রহমান। এটা নিয়ে ফেসবুকে, আমি তো ওগুলো দেখি না, আমার ফেসবুক নাই, ব্যাকবুক নাই, বললো যে না এরকম কথা হয় নাই, ওনারা একটু আপত্তি করেছে। সেজন্য আমি 2003-এর স্বাধীনতা পুরস্কারের সাইটেশনের বইটা নিয়ে আসলাম, দুটো জিনিস খণ্ডাই দিই। সেখানে এই যে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, এনাকে প্রয়াত বলা হয়েছে, আর রাষ্ট্রপতি জিয়াকে বলা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটা গেল। আরেকটা, বঙ্গবন্ধু সাইটেশনের মধ্যে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছে, এই কথাটা তাদের ডিসিশন মেকিং কোর গ্রুপের 4 জন, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম ক্যাবিনেটের, ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি আমাকে ওইটা লিখে দায়িত্ব দিয়েছিলেন। ওইটা 4 জনের মধ্যে প্রথম মান্নান মিয়া সাহেব কেটে দিয়েছেন যে আমরা বঙ্গবন্ধু মানি না, স্বীকার করি না, সেটা লেখা যাবে না। উনি কেটে দেওয়ার পরে তরিকুল ইসলাম সাহেব, ব্যারিস্টার নাজমুল হুদা এবং এখন জীবিত আছেন একজন ডক্টর খন্দকার মোশাররফ, তারাও আর কথা বলেন নাই। এটা নিয়ে আমার এক জুনিয়র কলিগ, তিনি এটা প্রটেস্ট করেছেন যে না, বঙ্গবন্ধুর এটা লেখাই হয় নাই। তো তার ভুল ভাঙানোর জন্য আমি বলে দিচ্ছি, বঙ্গবন্ধু সাইটেশনের 4th পৃষ্ঠায় শেষ লাইনটাতে এটা আছে, কারামুক্তির পর প্রদত্ত এক সংবর্ধনা সভায় তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়, এবং এটা রিস্টোর করেছিলেন ম্যাডাম জিয়া। কারণ 12ই মার্চ 2003 যখন তার সাথে আমরা তার অফিসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসলাম, সেই সময় এনারা কেটে দেওয়ার পরও আমি বললাম যে এটা রাখা আপনাদের জন্য ভালো হবে, এটা দরকার আছে। তখন তারা আমাকে ধমক দিলেন যে কেটে দিয়েছি আবার বলেন কেন। ম্যাডাম জিয়া একটু সামান্যভাবে চিন্তা করে বললো যে আমরা মানি বা না মানি, কিন্তু জনগণ যেটা দিয়েছে সেটা থাকবে, অতএব এটা তাদের ভুল ভাঙার জন্য দিয়ে দিলাম। বিরোধী দল তো নাই, আমি সবসময় বলি এখন যেটা আছে তো এক দল, কারণ বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এই দুইটা তো এক দল। বাজাদের সাথে বাজাই সবসময় ক্ষমতায়ও ছিল, বেগম জিয়ার ক্যাবিনেটে ছিল, এবং তাদের সাথে ঘুরতে 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 তারা উপরে উঠেছে। তো এইবার 23শে জুনের উপলক্ষে কী হইল, শুধু তারা যে করলো তা না, বরং আরও বললো যে একেবারে সেনা নামিয়ে ফেললো। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটি তৈরি হয়েছিল, এটা কেন হয়েছিল? ছেলেমেয়েরা চাকরি চায়, তারা মনে করছে যে কোটার কারণে তারা সুযোগ কম পাবে, তারা মনে করছে যে কোটা তাদের ন্যায্য অধিকার বা মেধার অধিকারকে কেড়ে নেবে। কিন্তু আমরা কি দেখলাম, এই মেধাবীদের যে নেতারা, তারা কেউ চাকরির জন্য ঘুরলো না, তারা ক্ষমতার জন্য গিয়ে লালায়িত হয়ে পড়লো এবং তারা ক্ষমতার আসনে গিয়ে বসে পড়লো। এদের মধ্যে একজনও কি তারা কোথাও চাকরি চেয়েছে? কোটার জন্য আন্দোলন করেছে, কিন্তু নিজেরা তো কোটা তুলেছে বা রেখেছে বা রাখে নাই, কিছুই করলো না। এমনকি এই যে সংসদীয় সদস্য হয়েছে, এখনো কিন্তু জুলাইয়ের আন্দোলনের দাবি দেওয়া নিয়ে কোনো কথা নাই। ওয়াশিং মেশিন চায়, ডিশ ওয়াশার চায়, গাড়ি চায়, অফিস চায়। তাহলে এই একই নেতৃত্ব যদি বলে যে এখন সরকারের পতন ঘটাও, লোকজন গিয়ে তাদের পিছনে দাঁড়াবে, কারণ তারা জানে যে সরকারের পতন ঘটানোর একমাত্র কারণ হচ্ছে তারা ক্ষমতায় যেতে চায়। আমার মঙ্গল বা আপনার মঙ্গল বা ফজলুল হুদা বাবুলের মঙ্গলের জন্য তো তারা কোনো কিছু করছে না। তাহলে জামায়াতের আমির কোন বিপ্লবের সম্ভাবনা দেখছেন? ওনার মনে মনে যে বিপ্লব উনি দেখেন, সারা জীবন দেখে এসেছেন, ওনারা তো বহু বছর ধরে একটা ইসলামী বিপ্লবের একটা স্বপ্ন দেখেন বা ইসলাম কায়েম হবে এরকম একটা কিছু দেখেন। কিন্তু এটা করতে গিয়ে তারা কি করেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, তাদের জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে। কি অভিযোগে? যে তারা তাদের পুরনো যে কথা, সেই কথার মধ্যে থাকছেন না, তারা একটা লিবারেলিজমের দিকে যাচ্ছেন। তার মানে দেখেন তাদেরই একটা অংশ বলছে যে তুমি আগে লিবারেল ছিল না, তুমি লিবারেল হওয়ার চেষ্টা করো কেন। আবার তারা বলছেন যে না, আমরা লিবারেল ছিলাম, তোমরা আসলে আমাদেরকে ভুল বুঝেছো। কিন্তু এই কথাটা তো আমাদেরকে বুঝতে হবে যে তাদের দলের যে পুরনো স্লোগান, সেটা তারা বিসর্জন দিয়েছেন না। আমি কিন্তু এক অর্থে তাদের কোনো রাজনীতির বিরোধিতা করছি না, কিন্তু জনগণ হিসেবে চিন্তা করে দেখেন, তারা বলতেন সৎ লোকের শাসন চাই, তারা বলতেন আল্লাহর আইন চাই,
কিন্তু তারা কি এইবার তাদের ম্যানিফেস্টো বা কোথাও তারা এটা বলেছিলেন যে ক্ষমতায় গেলে তারা সেই আইন কায়েম করবেন? তারা কিন্তু বরং বিদেশি রাষ্ট্রদূতদের সাথে বিভিন্ন জায়গায় একটা ধারণা দিয়েছেন যে তারা এটা করবেন না, এবং যদি করেনও স্টেপ বাই স্টেপ করবেন, ধীরে ধীরে করবেন। তাহলে দেখেন, আপনি কি আদর্শিকভাবে নিজেকে উন্নত করে পরে ক্ষমতায় যাবেন, নাকি আপনি ক্ষমতায় গিয়ে ধীরে ধীরে আপনার আদর্শ বাস্তবায়ন করবেন? কোনটা, ক্ষমতা আগে না আদর্শ আগে? যদি ইসলামের কথা বলেন তাহলে ইসলামে কিন্তু ক্ষমতা আগে ছিল না, আদর্শ আগে ছিল। আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যারা প্রথম সময়ে যারা ইসলামের জন্য সংগ্রাম করছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে, তারা কি করেছিলেন? তারা প্রবল অত্যাচার সহ্য করেছেন, তারা হিজরত করেছেন, তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, তারা তাদের অধিকার চেয়েছেন, তারা পিলগ্রিমেজ করার জন্য চুক্তি করেছেন। এক পর্যায়ে যখন বারবার আক্রান্ত হচ্ছেন, তখন তারা নিজেরা শক্তি সঞ্চয় করে তারা মক্কা অধিকার করেছেন। কিন্তু মক্কা অধিকার করেও দেখেন মক্কাতে নবীজি থাকেন নাই। তার মানে কি, ক্ষমতার প্রতি তো তার কোনো আগ্রহ ছিল না। ইসলামের মধ্যে কিন্তু ক্ষমতার প্রতি আগ্রহ এই জন্য থাকে না যে সকল মুসলিম মনে করে যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। ফলে ক্ষমতা জিনিসটাকেও তারা মনে করেন যে আল্লাহ যাকে চান তাকে দেন, যাকে দেন না তাকে দেন না। এই কথা তো কোরআন শরীফে আছে। ফলে আপনি যখন ক্ষমতার রাজনীতি করবেন আর বলবেন তোমাকে আমি পতন ঘটিয়ে দিব, তো পতন ঘটাতে গেলে মানুষের দাবি দেওয়া, মানুষের মনের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে রাজনীতিতে। আপনি বলেন এই যে সংসদে বিরোধী দল এই পর্যন্ত এসেছে, জনমানুষের কোনো দাবি দেওয়া বা কোনো কিছু নিয়ে তারা কোনো কথা বলেছে? তারা নিজেদের জন্য তারা বহু কিছু চায়। এই যে নিজেদের জন্য এত চাওয়া, তার মধ্যে আপনি বলেন সেখানে জনতার কোনো আগ্রহ আছে বা থাকবে? ফলে তারা যে বলছেন এইটা করলে সরকার পতন ঘটিয়ে দেবো, ওইটা করলে সরকার পতন ঘটিয়ে দিব, তারা কি ভাবছেন যে তারা বললেই সরকার পতন হবে? এটা হবে না আসলে। আজকে কোন ইস্যু নিয়ে ওনারা গিয়ে সরকার পতন ঘটাবেন? আমাকে ওয়াশিং মেশিন দেয় নাই, আমাকে গাড়ি দেয় নাই, আমাকে কি বলে উপজেলাতে অফিস বানায় দেয় নাই, এগুলোর দাবি তো মানুষ আসবে এখানে। এগুলোর জন্য তারা সংসদে গিয়েছিলেন। যে আটটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কি বলবেন এই বিষয়টি নিয়ে? উনি আন্দোলনের আগে আওয়ামী লীগের নেতার নাম ধরে স্লোগান দিতেন। উনি আওয়ামী লীগের বিরুদ্ধে সমান লড়াই কি করে চালাবেন? তাহলে তো ওনাকে এখন জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে। কারণ জুলাই আন্দোলনের আগে উনি স্লোগান দিয়েছিলেন মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাহলে এখন যদি উনি আন্দোলন করতে চান তাহলে আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিবেন, তারপরে উনি সমানভাবে আন্দোলন করবেন। তো সমান মানে তো আমরা সাধারণ জনগণ এইটা বুঝতে পারছি যে আগে যেটা করেছেন এখন আন্দোলন আবার ওইভাবে করবেন। এই যে প্রতারণামূলক স্লোগান দেওয়া, এইটার মধ্যেই তো সমান আন্দোলনের জায়গা লুকিয়ে আছে। ওনারা এসে কি বলেছিলেন রাজনীতিতে এসে, যে ওনারা কাউকে ক্ষমতায় বসানোর জন্য রাজনীতি করছেন না, ওনারা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত কারোর সাথে যাবেন না। ওনারা কার সাথে গাঁটছড়া বেঁধেছেন, কোথায় কার পাশে গিয়ে বসেন? ওনাকে বিশ্বাস করা আর ধরেন ছায়াকে বিশ্বাস করা একই, মানে ছায়াকেও বিশ্বাস করা যায়, আমার ছায়া তো আমার নিজের, কিন্তু ওনাকে বিশ্বাস করা আর ধরেন আমি জানি না, মানে আমি এই মন্তব্যটা করতে চাই না। অন্তত আমি তাদের এই যে আন্দোলনের যে প্রতিশ্রুতি, আমরা সমানভাবে আন্দোলন করবো আওয়ামী লীগের মতো বিএনপির বিরুদ্ধে, আমি এটা বিশ্বাস করি না, ওনারা পারবেন না। আরেকটা হচ্ছে, অতীতে এই কিছুদিন আগে যেহেতু ওনাদের আন্দোলনটা আমরা দেখেছি, ওনারা এখন যে কোনো স্লোগান দিলে সেটা মানুষ বিশ্বাস করবে না। কারণ জিয়াউর রহমান প্রথম রাজনীতিতে আসা ক্যান্টনমেন্ট থেকে এসে বলছিল না যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস, বলছিল না রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে আমি কঠিন করে দেব। তো এখন তার সেই দলই তো উত্তরসূরি তার ছেলে আসছেন। তো রাজনীতিতে কঠিন করতে চাইলে কঠিন হয় না, রাজনীতি তার নিজের গতিতে চলে। কিন্তু বর্তমান রাজনীতিতে দলীয়করণের বাস্তবতা অস্বীকার করার কোনো দলীয়করণ আমি প্রশ্নটি রাখছি। দলীয়করণ অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আমি যেটা বলি, এমপি সাহেব যেটা বললেন তাদের পছন্দের লোক দেবেন, সরকার হবে দলীয়, যেহেতু দলকে জনগণ ভোট দিয়েছে, দলীয় সরকার হয় গণতন্ত্রে, অসুবিধা নেই। কিন্তু প্রতিষ্ঠান কখনো দলীয় হতে পারবে না। আপনার একটা বড় দলকে নিষিদ্ধ রেখে, ইউনূসে নিষিদ্ধ করলো কার্যক্রম, সেটা নিষিদ্ধ রেখে তারপরে আবার দলীয় সরকার ক্ষমতা এসে সেটাকে আবার ওটা পাকাপোক্ত করে রেখে দিয়ে রাজনীতি করতেছে। তাইলে অগত্যা এরশাদের গৃহপালিত বিরোধী দলের মতো দলীয় জামাতকে বিরোধী দল বানাচ্ছে। এখন তাদের আগের আমলে, বেগম জিয়ার শেষ আমলে, প্রথম আমলে দলীয়করণ শুরু হয়েছে। আমলাতন্ত্র দলীয়করণ শুরু করেছেন বেগম জিয়া। প্রথম 92-র 8ই ফেব্রুয়ারির প্রমোশন দেওয়ার সময় আপনার জমিরুদ্দিন সরকারের নেতৃত্বে কমিটি দলীয়করণ শুরু করেছেন। সেই দলীয়করণের সময় প্রথম আমলাতন্ত্রে লেখা শুরু হইল আলী মনা, বাজাদ মনা, জামাত মনা, এই মনাগিরি শুরু হইল। এবং সেটার প্রতিশোধে যাইয়া পরে আওয়ামী লীগ আরও বেশি দলীয়করণ করেছে। এগুলার প্রতিফলের দেখে ইনস্টিটিউশন নষ্ট হইল, জনতার মঞ্চ হইল। এবং সেই জনতার মঞ্চে মহিউদ্দিন খান আলমগীর এই দলীয়করণের প্রভাবে পরে আবার পান্ডা গার্ডেনে বিয়ের অনুষ্ঠান বলে আওয়ামী লীগের লোকজন জন্মাষ্টমীর দিন বসেছে। তার প্রতিবাদে আবার
উত্তরা ষড়যন্ত্র নামে বিএনপির বাজারদের লোকজনরা বসেছে, ক্যামেরা দেখে মুখ ঢেকে চলে গেছে। অতএব আপনি ইনস্টিটিউশন ধ্বংস করে দিলে হবে না। রাজনৈতিক নেতৃত্ব দলীয় সিদ্ধান্ত দেবে, তার ভোটের ইশতেহার থাকবে, আর প্রতিষ্ঠানগুলো সেটা বাস্তবায়ন করবে।